রে, ক্লাসের সময় শুরু হয়ে গেল তো, এখনো তো সুল্লু এলো না। আরে ওই ঠিক সময় চলে আসবে, কেন যে ওর আসতে লেট হচ্ছে। এই স্যার ক্লাসে আসছে, সকলে সাবধান হয়ে যা। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। তোরা সবাই চলে এসেছিস? কি ব্যাপার, সুল্লুকে তো দেখা যাচ্ছে না, সে কই? মে আই কাম ইন স্যার? এই দেখো আর একটা মহারাজ চলে এলো। কাম ইন। হোয়াই আর ইউ লেট? হ্যাঁ, স্যার আমার গাড়িটা কাদায় আটকে গেছিল, তাই আসতে একটু দেরি হলো। বাংলায় বললে তো হবে না, যেটা বললা সেটা ইংরেজিতে বলো। টেল ইন স্পিক ইন ইংলিশ। স্যার হয় নাই স্কুলে কামিং, মাই গাড়ি ইস কাদায় পড়িং, নো নরিং চরিং, আই উঠানোর চেষ্টা করিং, অনলি অন ভুম ভুম শব্দ করিং। ওরে বাবারে, কি সাংঘাতিক ইংলিশ রে! আজ বুঝলাম তোদের ক্লাস করার পরে ইংরেজি স্যার কেন বারবার অজ্ঞান হয়ে যায়। আচ্ছা, চারজনে এখানে দাঁড়িয়ে থাক। আজকে যদি কালকে দেওয়া পড়াগুলো তোদের না হয়, তোদেরকে আজকে পেটিয়ে 5 বানিয়ে দেবো। তোদেরকে গতকাল যে রচনাগুলো পড়ে আসতে বলেছিলাম, তোরা তা পড়ে এসেছিস তো? এই পাপ্পু, তোর রচনাগুলো হয়েছে? স্যার আমি বৃষ্টিতে ভিজেছিলাম, আমাকে সর্দি লেগেছে, তাই আমি পড়া করতে পারিনি। কেন্দ্রে হতভাগা, তোকে সর্দিতে ভিজতে কে বলেছিল? হ্যাঁ, স্যার তাহলে প্রথম থেকেই শুনুন। আমার দাদু একটা কাজে বাইরে গেছিল, তো সেখান থেকে বাসে আসার পথে একটি কাশির সিরাপ খুঁজে পায়। তো বাসায় এসে তিনি আমাকে বৃষ্টিতে ভিজান। তিনি বলেন, কেন কাশির সিরাপটি নষ্ট হবে? আমার যেটা সর্দি ধরে, তাহলে সেই সর্দির কাজে আমার সিরাপটি ব্যবহৃত হবে। ওরে বাবারে, তোর দাদু তো সামনের বছর কিপটামির জন্য পুরস্কার পাবে রে। এই টেপি, এবার তুই বল, তোর বাড়ির কাজগুলো হয়েছে? না স্যার, আমার বাসায় লিটল মাদার এসেছিল, তাই পড়তে পারিনি। এই লিটিল মাদার আবার কে রে? স্যার এটাও বুঝলেন না? লিটিল মানে ছোট, আর মাদার মাদার মানে মামা। আমার লিটিল ছোট মামা এসেছিল, তাই পড়া পড়তে পারিনি। এদেরকে নিয়ে যে আমি কি করি! এদের এক এক সময় এক এক অজুহাত, পড়া না করার জন্য কত যে অজুহাত দেবে। এই মন্টু, তুই পড়া করে এসেছিস তো? জি স্যার, আপনি আমাকে যাই ধরবেন আমি তাই পারবো। আমি সম্পূর্ণ পড়া মুখস্থ করে এসেছি। তুই যদি পড়া না করে আসিস তাহলে আমার কি? আমি তো পড়া করে এসেছি, এখন তো আমি স্যারকে পড়া দিবই। আগের বার তো বাগ দিয়ে চালিয়ে দিছিস, এবার কি দিয়ে চালাবি রে? দেখ, স্যার আগে প্রশ্ন ধরুক না, তারপরে বুঝতে পারবি। কি স্যার ধরুন, কোন রচনাটা বলবো? আচ্ছা, তুই আফ্রিকা মহাদেশ নিয়ে একটি রচনা বলতো। স্যার আফ্রিকা মহাদেশ হলো পৃথিবীর বৃহত্তম মহাদেশ। এখানে পৃথিবীর সব থেকে বড় মরুভূমি সাহারা অবস্থিত। তাছাড়া এই মহাদেশের বেশিরভাগ অংশই বন জঙ্গল নিয়ে ঢাকা। প্রচুর পরিমাণে বন জঙ্গল থাকায় এখানে বিভিন্ন ধরনের পশু প্রাণীর বাস। আর এই আফ্রিকা মহাদেশের জঙ্গলে বাস করে পৃথিবীর সর্ববৃহৎ ও শক্তিশালী প্রাণী হাতি। হাতি হলো স্থলভাগের সবচেয়ে বড় ও শক্তিশালী প্রাণী। হাতির ইয়া বড় চেহারা, ডিশ অ্যান্টেনার মতো কান। হাতির চোখগুলো দেহের তুলনায় ছোট দেখতে। দেখতে মনে হয় যেন এটি টিমটিমে বাতির মতো লাগে। হাতির লেজটি পুচকে পড়া দড়ির মতো। হাতির ক্রেনের মতো লম্বা সুর আছে। আর হাতির মনে এত ফুর্তি, কেন যে তার মনে এত ফুর্তি যে সে সব সময় তার দুটো দাঁত বের করে রাখে। স্যার কেমন হলো আফ্রিকা মহাদেশ রচনাটি? নিশ্চয়ই এ বেটা আজ হাতির রচনা মুখস্থ করে এসেছে। দাঁড়া, তোকে আজকে মজা দেখাচ্ছি। নে মন্টু, এবার বাংলাদেশের মৃৎশিল্প নিয়ে একটি রচনা বলতো। বাংলাদেশের মৃৎশিল্প স্যার? আচ্ছা, মৃৎশিল্প অর্থ হলো হাতে তৈরি করা জিনিসপত্র। বাংলাদেশের মৃৎশিল্পের ব্যাপক চাহিদা রয়েছে। মৃৎশিল্পে বিভিন্ন জিনিস তৈরি করা হয়, যেমন খেলনা পুতুল, মাটির কলস, হাড়ি, তাছাড়া খেলনা বিভিন্ন পশু পাখি। আমি দেখেছি মৃৎশিল্পের কারুকার্যে হাতি বানানো হয়, আর এই হাতি হলো স্থলভাগের সবচেয়ে বড় ও শক্তিশালী প্রাণী। হাতির ইয়া বড় চেহারা, ডিশ অ্যান্টেনার মতো কান। হাতির চোখগুলো দেখতে দেহের তুলনায় অনেক ছোট, কিন্তু তার চোখগুলো দেখতে মনে হয় যেন টিমটিমে বাতির মতো। হাতির লেজটি হলো পুচকে পড়া দড়ির মতো। হাতির ক্রেনের মতো লম্বা সুর আছে। আর হাতির শরীরে এত ফুর্তি যে সব সময় নিজের দাঁত বের করে থাকে। কেমন লাগলো স্যার বাংলাদেশের মৃৎশিল্প রচনাটি? যা ভেবেছিলাম ঠিক তাই। এই বেটা হাতের রচনা মুখস্থ করে এসেছে। আমিও আজ থামবো না, একে আজকে জব্দ করেই ছাড়বো। স্যার কিছু বললেন? না, কিছু বলিনি। এবার তুই তাজমহল নিয়ে একটি রচনা বলতো। স্যার তাজমহল রচনা, এটা তো খুবই সহজ।
বেশি নেতামি দেখাতে যাস না, যা বলেছি তাই বল। স্যার, তাজমহল সম্রাট শাহজাহান তার স্ত্রীর সমাধির জন্য তৈরি করেছেন। এটি গোটা বিশ্বের কাছে একটি আকর্ষণের জিনিস হয়ে দাঁড়িয়েছে। তাজমহল তৈরি করতে গিয়ে প্রয়োজন হয়েছে ব্যাপক পরিমাণ বড় বড় মার্বেল পাথর। আর তখন আধুনিক সভ্যতার জন্য যানবাহন না থাকায় তখন এই পাথর বহনের জন্য ব্যবহার করা হয়েছিল হাজার হাজার হাতি। আর এই হাতি হলো স্থলভাগে সব থেকে বড় ও শক্তিশালী প্রাণী। হাতির বড় চেহারা, ডিশ অ্যান্টেনার মতো কান। হাতির চোখগুলো দেহের তুলনায় ছোট, এগুলো দেখতে টিমটিমে বাতির মতো লাগে। হাতির লেজটি পুচকে পড়া দড়ির মতো, আর হাতির ক্রেনের মতো লম্বা সুর আছে। আর হাতির মনে এত ফুর্তি যে সব সময় সে তার দাঁত বের করে থাকে। স্যার, কেমন লাগলো তাজমহল রচনাটা? আচ্ছা, এবার লাস্ট। স্যার জগদীশ চন্দ্র বসু নিয়ে একটি রচনা বলতো। আচ্ছা স্যার। স্যার, জগদীশ চন্দ্র বসু হলো ভারতের নামকরা একজন বিজ্ঞানী। তিনি ভারতের পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন। তিনি বিজ্ঞানী হিসেবে প্রথম প্রমাণ করেন যে গাছেরও প্রাণ আছে। আর এই গাছের কথা বলতে গিয়ে মনে পড়ে গেল কলা গাছের কথা। কলা গাছ খায় এমন একটি প্রাণীর নাম হলো হাতি। আর এই হাতি হলো স্থলভাগের সবচেয়ে বড় ও শক্তিশালী প্রাণী। হাতির বড় চেহারা, ডিশ অ্যান্টেনার মতো কান। হাতির চোখগুলো দেহের তুলনায় ছোট, এগুলোকে দেখতে মনে হয় যেন টিমটিমে বাতি। হাতির লেজটি পুচকে পড়া দড়ির মতো। হাতির ক্রেনের মতো লম্বা সুর আছে। আর হাতির মনে এত আনন্দ যে সবসময় নিজের দাঁতগুলো বের করে রাখে। স্যার, কেমন লাগলো জগদীশ চন্দ্র বসুর রচনাটা? আচ্ছা, আমি এখন বাড়ি যাই। আমার মাথাটা কেমন জানি টন টন করতেছে। কালকে তোদের সাথে আমার ক্লাস আছে, কালকে তোদের সাথে দেখা হবে। আজকে গেলাম, হ্যাঁ, ভালো থাক। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদেরকে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানান। আজকে হাতের রচনাটি আপনাদেরকে কেমন লাগলো তা কমেন্টে জানিয়েন। আর হ্যাঁ, ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। আর হ্যাঁ, দিন শেষে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন। সো বন্ধুরা, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সাথে দেখা হয়ে যাবে কোনো এক নতুন ভিডিওতে। বাই।